আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা নমুনা বিবরণমূলক রচনা এখান থেকে আমরা অধ্যায়টি আলোচনা করব। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো তোমাদেরকে আমার চ্যানেলটিতে স্বাগতম। এখন বলবো যারা পুরাতন তাদেরকে কি নয় স্বাগতম, হ্যাঁ তাদেরকেও স্বাগতম। সবাই তোমরা আশা করি ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। এই গরমে বেশি 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 তরল খাবার খাবে, পানি বেশি করে পান করবে, নর্মাল পানি, ঠিক আছে? এবং এখন আমরা ক্লাসটি শুরু করার আগে বলবো তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আর চলো আমরা পড়াটি শুরু করে দিই। জাদুঘর ভ্রমণ। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জাদুঘরে গিয়ে তারা কি ভ্রমণ করছে। দেখো এখানে কিছু আমরা রিডিং দেখতে পাচ্ছি। এই রিডিংগুলো তোমরা নিজেতে একটু কষ্ট করে পড়ে নেবা, ঠিক আছে? না পড়লে কিন্তু বুঝবা না, ঠিক আছে? এখানে দেখো বিশ্লেষণমূলক, এখানে হচ্ছে বিশ্লেষণমূলক রচনা লেখার ক্ষেত্রে বিবেচ্য, মানে যে বিষয়গুলো আমাদের বিবেচনা রাখতে হবে সেটা হচ্ছে: এক, শুরুতে রচনার লক্ষ্য অনুযায়ী একটি শিরোনাম দিতে হয়। আর দুই, লেখা শুরু করার আগে রচনাটির একটি খসড়া পরিকল্পনা করে নিতে হয়। তথ্য, যুক্তি ও দৃষ্টান্ত উপস্থাপনের ধারাবাহিকতা রাখতে হয়, ঠিক আছে? তো এভাবে তোমরা পর্যায়ক্রমে এই সবগুলো একটু পড়ে নেবে। এর আগে আমরা 12টা আমি পড়ে দিয়েছি, এর আগের ক্লাস যারা করেনি তারা অবশ্যই প্লে লিস্ট থেকে চেক করে নেবে, ঠিক আছে? তোমরা অনেকে বলো পুরো ভিডিও আমরা তৈরি করি না, হ্যাঁ পুরো ভিডিও তৈরি করে তোমরা প্লে লিস্টে পর্যায়ক্রমে দেখতে পারবা, ঠিক আছে? দেখো এখন আমরা দেখব যে নমুনা বিশ্লেষণমূলক রচনাটা কি, বাংলাদেশের জাদুঘরের ধরন ও গুরুত্ব। এটা তোমরা একটু কষ্ট করে পড়ে নেবা, ঠিক আছে? তো দেখো এখানে আরেকটা আছে যে জাদুঘরের প্রকারটা কি, আমরা একটু পড়ে নেই। জাদুঘরের প্রকার: প্রদর্শনের উদ্দেশ্যে সংরক্ষিত বস্তুসমূহের ভিত্তিতে জাদুঘর প্রধানত 4 ধরনের: সাধারণ জাদুঘর, ঐতিহাসিক জাদুঘর, বিজ্ঞান জাদুঘর ও কলা জাদুঘর। তো আশা করি আমরা বুঝতে পেরেছি শুধু জাদুঘর একটা না, জাদুঘরের কিন্তু ধরন 4টি। যেটার মধ্যে যেটা সাধারণ জিনিসপত্র থাকে সেটা সাধারণ জাদুঘর, আর যেটা ঐতিহাসিক মানে ইতিহাসকে ঘিরে যে বিষয়গুলো বস্তুগুলো এখানে থাকে সেটা। আর বিজ্ঞান হচ্ছে যে বৈজ্ঞানিক যে বিষয়গুলো, যে যন্ত্রপাতি বা যেই আবিষ্কারগুলো থাকে সেগুলো এখানে জাদুঘরে, ঠিক আছে? আর বিভিন্ন কলা জাদুঘর যেমন শিল্প সংস্কৃতি নিয়ে যেই বিষয়গুলো থাকে, ঠিক না? তো সাধারণ জাদুঘরটা দেখো কোনো দেশের জাতীয় জাদুঘর এরকম জাদুঘর, ঠিক আছে? সেটা জাতীয় জাদুঘর। আর ঐতিহাসিক দেখো এখানে অলরেডি বলে দেওয়া হয়েছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর ও আর্কাইভ এর উদাহরণ। আর বিজ্ঞান হচ্ছে ভূতাত্ত্বিক জাদুঘর, প্রাণী জাদুঘর এর উদাহরণ। আর দেখো এখানে অলরেডি বলা হয়েছে চিত্রকলা জাদুঘরের উদাহরণ। এটা কিন্তু আমি আগে তোমাদেরকে বলে দিয়েছি। তো এখন তোমাকে একটু আলোচনা করে নিলাম। এখন দেখো বাংলাদেশের জাদুঘর। বাংলাদেশের জাদুঘর হচ্ছে বাংলাদেশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জাদুঘর আছে, নিচে ছকে সেগুলোর কয়েকটি দেখানো হলো। তো আমাদের এখানে বাংলাদেশের যে জাদুঘরগুলো আছে সেগুলোর নাম কিন্তু এখানে দেওয়া আছে, অবশ্যই তোমরা একটু ধারণা নিয়ে নেবে ভালো মতো। যেমন বাংলাদেশ জাতীয় জাদুঘর, বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী, আর লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ, আহসান মঞ্জুর জাদুঘর ঢাকা, দেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা। দেখো এটা কোন ধরনের জাদুঘর, কোনটা মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকা, এটা এই পাশে কোন ধরনের নিদর্শন আছে সেটা এখানে বলা আছে। এটা হচ্ছে ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতি 94,000 নিদর্শন। দেখছো বাংলাদেশের জাতীয় জাদুঘর সবচেয়ে বড় যেটা। এবং সিন্ধু সভ্যতা থেকে ব্রিটিশ আমল পর্যন্ত বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মানে আমাদের যে সিন্ধু সভ্যতা থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত যেই বিষয়গুলো, যেই বস্তুগুলো আছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? আর লোকশিল্প জাদুঘর হচ্ছে প্রাচীন ও আধুনিক কালের লোকজ নিদর্শন, যেখানে দেখা যায় অনেক সময় তাদের গ্রামীণ দৃশ্য, তাদের ওই সময়ের সমস্যা অনেক সময় চিত্র করে বা পুতুল আকারে তৈরি করে সেখানে ফুটিয়ে তোলা হয়, ঠিক আছে? ঐতিহ্যটা ধরে রাখা হয় প্রাচীনকালের। তো এই বিষয়গুলো আসলে এখানে দেখো গুরুত্বগুলো কোনটার কোন গুরুত্ব, অবশ্যই তোমরা এগুলো একটু আয়ত্ত করে রাখবে, তোমাদের কিন্তু এগুলো আসবে। বাংলা কিন্তু অনেকটাই সহজ, আবার অনেকটাই কিন্তু কঠিন। তো যদি তোমরা একটু বুঝে পড়ো তাহলে বাংলার মতো সোজা মনে কিছু নাই। আর বাংলায় নাম্বার ওঠানো কিন্তু অনেক সহজ, আবার অনেক কঠিন। বানানগুলো যেন ভুল না হয় এর জন্য তোমার পড়ার সময় অবশ্যই বানানগুলো খেয়াল রাখবে। তো এখন দেখো আমরা দেখবো এখন অর্থনৈতিক গুরুত্ব। তো অর্থনৈতিক গুরুত্ব এবং উপসংখ্যার একটা রচনা কিন্তু কমপ্লিট। দেখেছো এইভাবে কিন্তু একটা পর্যায়ক্রমের রচনা কিন্তু কমপ্লিট হয়ে যায়, দেখো। আর এখন আমরা দেখব যে আমাদের মূল কাজটা হচ্ছে 5.3 বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য যাচাই করি। তো এখন দেখো কোনো একটি দৈনিক পত্রিকা থেকে একটি বিবরণমূলক ও একটি বিশ্লেষণমূলক রচনা চিহ্নিত করো এবং লেখা দুটি কেটে আমার বাংলা খাতায় আঠা দিয়ে লাগাও। তো বুঝতে পারছো তোমাদের যা বাংলা খাতা সেটা কি আঠা করে দিয়ে কেটে আঠা দিয়ে লাগিয়ে রাখবে। কি কোনো একটি দৈনিক পত্রিকা থেকে একটি বিবরণমূলক ও একটি বিশ্লেষণমূলক রচনা। অনেক সময় আমরা ছোটোবেলায় কিন্তু পেপার থেকে কেটে কেটে বিভিন্ন বিষয় কিন্তু আমরা তুকে রাখতাম, তোমরা রাখতে কিনা জানি, কিন্তু আমরা কিন্তু রাখতাম।
কারণ তখন তারা আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না, ইন্টারনেট মোবাইল এগুলি অ্যাভেলেবেল ছিল না। তো আমরা কী করেছি সেগুলো সেখান থেকে পেপার থেকে কেটে কেটে ম্যাগাজিন বা যে সুন্দর সুন্দর ছবি আমাদের কাছে ভালো লাগতো সেগুলো আমরা কেটে রেখে দিতাম। ঠিক সেভাবেই তোমাদের দৈনিক পত্রিকা বা যে কোনো একটা পত্রিকা থেকে একটি বিবরণমূলক ও একটি বিশ্লেষণমূলক রচনা চিহ্নিত করো এবং লেখা দুটো কেটে কী করতে হবে, তোমাদের বাংলা খাতায় আঠা দিয়ে সেটা লাগিয়ে রাখবে। আমরাও ঠিক আমাদের যে কোনো একটা ভালো মলাট করা খাতার ভিতরে রেখে দিতাম বা দেয়ালের আমরা আটকে রাখতাম। তো সেই কাজটা তোমাদেরকে করতে বলছে, তোমাদের তার দেয়াল আটকাতে হবে না, বাংলা খাতা আটকে রাখবে আঠা দিয়ে, ঠিক আছে? এগুলো কেন বিবরণমূলক এবং কেন বিশ্লেষণমূলক রচনা তার সংক্ষেপে নিজের যুক্তি দিয়ে উপস্থাপন করো। তোমার যুক্তি বন্ধুদের কাছে বলো এবং তাদের মতামত নাও। সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা, ঠিক আছে? মানে যে রচনাটা তোমরা সংগ্রহণ করছো সেটা কেন বিবরণমূলক রচনা সেটা আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে? আর ঠিক আছে, তো সংগৃহীত লেখাটি কেন বিশ্লেষণমূলক রচনা এটা এখানে লিখতে হবে। তো চলো আমরা পড়তে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো বাকিটা। তো আমি নমুনোত্তর সহকারে তোমাদেরকে একটাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, ট্রাক চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। মানে তোমার কিভাবে বা কোনভাবে তোমাদের সংবাদপত্র থেকে কিভাবে কোনটা সংগ্রহ করবা, কি ধরনের রচনা হতে পারে, এর জন্য আমি তোমাদের একটা নমুনোত্তর দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর সে বাকি প্রশ্ন উত্তরগুলো আমরা দিব, ঠিক আছে? তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, স্কিপ না করে, তাহলে বুঝতে পারা যায়। আর যদি স্কিপ করে ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবা না, পরে কিন্তু বলো না যে আমি কিন্তু বুঝতে পারিনি, ঠিক আছে? তো একটু মনোযোগ সহকারে দেখো সবাই। ট্রাক চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। এটা কিন্তু সংবাদপত্রের একটা ধরো আমাদের একটা রচনা এখানে উল্লেখ করা হয়েছে। গাজীপুরের টঙ্গীতে সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় আতিকুর রহমান 40 বছর নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছিল। আজ মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আশেপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা। দুর্ঘটনার পর থেকে রাত 10টা পর্যন্ত মহাসড়কের উভয় পাশ বন্ধ রেখে বিক্ষোভ করেন তারা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। কয়েকটি যাত্রীবাহী বাসও ভাঙচুর করা হয়। রাত 10টার দিকে প্রশাসনের আশ্বাসে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে দেন। নিহত আতিকুর রহমান গাইবান্ধার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। আতিকুর শারীরিক প্রতিবন্ধী, চাকরি করতেন স্থানীয় স্যাটার্ন ট্যাক্স লিমিটেড নামের একটি পোশাক কারখানায়। পরিবারের সঙ্গে গাজীপুরা 27 এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, আতিকুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই কয়েকশো শ্রমিক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় জড়ো হন। বিক্ষুব্ধ যেই হয়ে প্রথমে শ্রমিকেরা ঢাকামুখী সড়ক অবরোধ করেন, পরে ময়মনসিংহ মুখী সড়কও বন্ধ করে দেন। এতে সড়কের দুই পাশেই যানজট দেখা দেয়। কিছু শ্রমিক ক্ষুব্ধ হয়ে আজমেরী ও শাহ ফতেহ নামের দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেন। তাহলে দেখো, সূত্র দৈনিক প্রথম আলো 23 জানুয়ারি 2024। আমরা এটা কোত্থেকে নিয়েছি? সূত্র দৈনিক প্রথম আলো 23 জানুয়ারি 2024 এখান থেকে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক এভাবে তোমরা টুকে রাখবে, কেটে তোমাদের খাতার মধ্যে, আমার খাতায় বাংলা আমার খাতায় লিখে রাখবে, ঠিক আছে? তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো এখন দেখো আমরা এই কাজটি করব, ঠিক আছে? এখন আমরা সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক সেটা লিখব। তো দেখো, এখন বিবরণমূলক লেখার প্রধান বৈশিষ্ট্য হলো এই লেখায় কোনো কিছুর বিবরণ দেওয়া হয়। সংগৃহীত লেখায় একটি সড়ক দুর্ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। দুর্ঘটনা কখন সংঘটিত হয়েছে, কয়েকজন মারা গিয়েছে, ঘটনার পরিস্থিতি কেমন ছিল তার বিবরণ ফুটে উঠেছে লেখাটিতে। বিবরণমূলক লেখায় যে লেখাটির বিষয় অনুসারে সংক্ষিপ্ত একটি শিরোনাম থাকবে, সংগৃহীত লেখাটির শিরোনাম দেওয়া হয়েছে। বিবরণমূলক লেখায় লেখকের আবেগ অনুভূতি যুক্ত হতে পারে। লেখাটিতে আবেগ অনুভূতির ছাপ স্পষ্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি অবশ্যই তোমাদের উপকারে আসে, অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট করবে এবং কমেন্ট অবশ্যই তোমরা লিখে দিবে তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো। আমার ভালো লাগবে তোমরা যদি এটা জানো, তাহলে আমিও জানতে পারবো তোমরা কে কত দূর থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো, ঠিক আছে? আমি তো তোমাদেরকে জানবো না, তোমাদের সাথে আমার ছোটো করে একটা পরিচয় হয়ে যাবে, ঠিক না? তো চলো আমরা নেক্সটে চলে যাই।
তো আমারটা আমি বলিনি, তোমরা অনেকে জিজ্ঞেস করেছো, আমি কিন্তু ঢাকা থেকে, ঠিক আছে, আমি ঢাকার। তো দেখো এখানে আরেকটু বাকি ছিল, সেটা আমরা এখন পড়ে নেই। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায় যে সংগৃহীত লেখাটি একটি বিবরণমূলক রচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এটা ছিল সর্বশেষ লাইন দিয়ে এর ফিনিশিংটা আমরা করেছি, ঠিক আছে। তো চলো আমরা এখন নেক্সট চলে যাই। তো দেখো আমরা সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা সেটা আমরা লিখেছি, যেহেতু এখানে বলেছে দুটি রচনার কথা, ঠিক আছে। কটি? দুটি রচনা কেটে নিতে বলা হয়েছে, তো আমরা কিন্তু একটি মাত্র এখানে লিখে প্লাস আমরা এখান থেকে সেই ব্যাখ্যাটা দিয়েছি, ঠিক না। রচনাটা আমরা লিখব কোথায়? আমাদের এই আমার বাংলা খাতায়। আর যেই সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক সেটা কিন্তু আমরা এখানে লিখব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবারও বলতেছি, দেখো আমরা যে রচনাটা বা যে সংগৃহীত করবো সেটা আমরা কোথায় লিখবো? আমাদের বন্ধু এই বাংলা খাতায়, ঠিক আছে, বাংলা আমার খাতায় যে সেটা। আর সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক, সেই বিবরণমূলক কেন সেটা আমরা এখানে লিখবো। এখানে কিন্তু আবার রচনা লিখে দিও না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। যেহেতু দুটি বলছে, আমরা একটি মাত্র শেষ করেছি। তো এখন আমরা আরেকটি লিখবো, এবং আরেকটি কেন বিবরণমূলক রচনা, এখানে দেখো আরেকটি আছে 112 পেজে। সংগৃহীত লেখাটি কেন বিশ্লেষণমূলক রচনা, সেটা আবার এটা হচ্ছে দ্বিতীয় বিবরণমূলক একটা। তো চলো আমরা সে আগে বিবরণমূলক রচনাটা দেখে নিই, দেন আমরা কেন এটা বিশ্লেষণমূলক রচনা সেটা আবার এইখানে লিখবো। সংগৃহীত মানে আমরা যেটা সংগ্রহ যেটা করেছি, ঠিক আছে। এবার দ্বিতীয় সংগ্রহ করা যে বিবরণমূলক রচনাটা সেটা আমরা লিখবো আমাদের বাংলা খাতায়, দেন আমরা এখানে এসে বিশ্লেষণমূলক রচনার কেন সেটা এখানে লিখবো। আশা করি তোমরা গুলিয়ে ফেলবে না, আমি বুঝাইতে পারছি। তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। আমরা নেক্সট দ্বিতীয় বিবরণমূলক রচনা সেটা এখন আমরা দেখে নেব। তো দেখো, দেশের জনসংখ্যা 16,98,00,000, মোট জনসংখ্যার 68.34% গ্রামে এবং 31.66% শহরে বাস করে। এটা একটা আমাদের বিবরণমূলক রচনা, এটা হচ্ছে শিরোনাম, ঠিক আছে। এটা হচ্ছে কি প্রথমে শিরোনাম। এখন আমরা বর্ণনা করব। বাংলাদেশের বর্তমান মোট জনসংখ্যা 16,98,00,000। জনশুমারি গৃহগণনা 2022-এর প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। প্রতিবেদনে বলা হয়, পিইসিতে পোস্ট ইনিউমারেশন চেক 46,07,295 জন যোগ হয়ে দেশের সমন্বয়কৃত মোট জনসংখ্যা দাঁড়িয়েছে 16,98,28,911 জন। মোট জনসংখ্যার 68.34% গ্রামে এবং 31.66% শহরে বাস করে। রবিবার 9 এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে BBS আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী MA মান্নান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ডক্টর শাহনাজ আরেফিন এবং BIDS মহাপরিচালক ডক্টর বিনায়ক সেন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের 15 থেকে 21 জুন দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। শুমারি শেষ হওয়ায় 1 মাসের মধ্যে 27 জুলাই প্রাথমিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশের গণনাকৃত মোট জনসংখ্যার হিসাব দেওয়া হয়। পরিসংখ্যানিক পদ্ধতি ও আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী শুমারি সম্পন্নের পর গণনাকালে সৃষ্ট কভারেজ ও কনটেস্ট এরর নিরূপণের জন্য বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS গত বছরের অক্টোবরে সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্রভাবে শুমারি পরবর্তী যাচাই PEC জরিপ পরিচালনা করে। সংবাদ সম্মেলনে জনশুমারি ও গৃহগণনা 2022-এর প্রকল্প পরিচালক দিলদার হোসেন শুমারিতে গণনাকৃত ও PECর মাধ্যমে সমন্বয়কৃত মোট জনসংখ্যার তুলনামূলক চিত্র উপস্থাপন করেন। এর আগে গত জুলাইয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS প্রাথমিক প্রতিবেদনের জনসংখ্যা ছিল 16,51,00,000। BBS-এর শুমারিতে কত সংখ্যক বাদ পড়েছে তা জানতে আলাদাভাবে জরিপ করে
সরকারি সংস্থা বিআইডিএস তাতে দেখা যায় বিএসের শুমারিতে ৪৭ লাখ বাদ পড়েছে। নতুন করে এরা যোগ হওয়ায় এখন জনসংখ্যা বেড়ে ১৬,৯৮,০০,০০০ উন্নীত হয়েছে। তো দেখো আমাদের সূত্র ছিল এটা ঢাকা ট্রিবিউন বাংলা ৯ এপ্রিল ২০২৩, ঠিক আছে। আমরা এই সূত্র থেকে আমরা এটা সংগ্রহ করেছি, ঠিক আছে। সেই তারিখটা এবং ঢাকা ট্রিবিউন বাংলা ৯ এপ্রিল এটা থাকে সংবাদপত্রের মধ্যে, দেখবা নিচে থাকে অথবা অনেক সময় সামনেও থাকে, শিরোনামের আগেও থাকে, ঠিক আছে। তবে সূত্রটা তোমরা সে অনুযায়ী দেখে দিয়ে দিবে, ঠিক আছে। তো চলো এখন আমরা নেক্সটে চলে যাই। এখন দেখো আমরা লিখবো সংগৃহীত লেখাটি কেন বিশ্লেষণমূলক ১১২ পেজের, ঠিক আছে। ১১১ পেজের যেটা একটা ছিল সেটা তোমরা লিখেছি। এখন আমরা ১১২ পেজের এখন যে পড়লাম, ঠিক আছে, এখন যে পড়লাম সেই দ্বিতীয় রচনাটির বিবরণমূলক কেন সেটা আমরা এখন এখানে লিখব। তো দেখো তথ্য উপাত্ত পর্যালোচনা করে বিশ্লেষণমূলক রচনা লেখা হয়ে থাকে। সংগৃহীত লেখাটি উপাত্ত ও তথ্যের পর্যালোচনা করে লেখা হয়েছে। বিশ্লেষণমূলক লেখায় সুনির্দিষ্ট তথ্য ও উপাত্তের যৌক্তিক বিশ্লেষণ, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত থাকে। সংগৃহীত লেখায় সুনির্দিষ্ট তথ্য উপাত্তের যৌক্তিক বিশ্লেষণ ও সিদ্ধান্ত উপস্থিত হয়েছে। বিশ্লেষণমূলক লেখা আবেগ অনুভূতি বিবর্জিত হয়। সংগৃহীত লেখাটি আবেগ অনুভূতি বিবর্জিত এবং নিরপেক্ষ তথ্যের সমন্বয়ে উপরের আলোচনার ভিত্তিতে বলা যায় এটি একটি বিশ্লেষণ লেখা, মানে এটি একটি বিশ্লেষণমূলক লেখা। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সটে চলে যাই। আর এখনও যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করবে ভেবে রেখেছো, জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, এতে তোমাদেরই লাভ হবে। যখন ভিডিও আপলোড দিব তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। তো এখন আমরা নেক্সট ক্লাসটি করব ৫.৪ থেকে, ঠিক আছে। বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি এখান থেকে। তো এখনও যারা সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।